ঘোষিত সময় নির্বাচন এদিক সেদিক হবে না জানালেন উপদেষ্টা রিজওয়ানা। সংস্কার নিয়ে চ্যালেঞ্জে সরকার। এই যে প্রতিবন্ধকতাগুলো হচ্ছে আমাদের এই বড় দাগের তিনটা দায়িত্ব পালন করার জন্য, এই প্রতিবন্ধকতাগুলোকে আমরা কিভাবে মোকাবেলা করব, আদৌ মোকাবেলা করতে পারবো কিনা। প্রধান উপদেষ্টার পদত্যাগ নয়, দ্রুত নির্বাচনী রোডম্যাপ চায় বিএনপি। অস্থিরতা তৈরি করবে এমন পদক্ষেপ কাম্য নয়। কাদের কান কোথায়? এখনো নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় নাই। জুলাই মাসের মধ্যে জাতীয় সনদ প্রকাশ জানালেন আলী রিয়াজ। চলতি মাসের শেষ সপ্তাহে দ্বিতীয় ধাপের আলোচনা। ছুটির দিনে সবজিতে স্বস্তি মিললেও চড়া মাছের বাজার। মুরগির দর কমলেও ডিমে বাড়তি পড়তি চালের বাজার। এবং গাজায় ত্রাণ ঢুকলেও তীব্র খাদ্য সংকটে শিশু সহ 29 জনের মৃত্যু। ক্ষুধাকে হাতিয়ার বানিয়ে নির্বিচারে হামলা ইসরায়েলের। শুনছিলেন শিরোনাম। স্বাগত সান্ধ্যবাজারে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি শম্পা বিশ্বাস এবং আমি তন্ময় কুমার রায়। দায়িত্ব পালন করতে না পারলে অন্তর্বর্তী সরকারের দায়িত্বে থাকা প্রাসঙ্গিক নয়, এমন মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বলেন, দায়িত্ব পালনে নানাভাবে বাধাগ্রস্ত হচ্ছে সরকার, তবে ঘোষিত সময়ে নির্বাচন আয়োজনে এদিক সেদিক হবে না বলেও জানান রিজওয়ানা। এদিকে আলাদা অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা বলেছেন, নানা কারণে সংস্কার নিয়ে চাপে রয়েছে সরকার। সাজিদ আরাফাতের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বৃহস্পতিবার দিনটা ছিল গুঞ্জনের। এদিন সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সাথে দেখা করেন এনসিপি নেতা নাহিদ ইসলাম। সাক্ষাৎ শেষে বিদেশি গণমাধ্যমকে জানান, পদত্যাগের বিষয়ে ভাবছেন প্রধান উপদেষ্টা। তবে শুক্রবার সরকারের অবস্থান স্পষ্ট করেন পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে তিনি বলেন, সরকার 3টি দায়িত্ব সফলভাবে করতে চায়, তবে নানা প্রতিবন্ধকতায় দায়িত্ব পালনে বাধা আসছে। শুধুমাত্র ইলেকশন করবার জন্য তো আমরা দায়িত্বটা নিইনি, যেটা আরও 2টা দায়িত্ব আছে, আমরা সেগুলো আসলে পালন করতে পারছি কিনা। কারণ আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে যার যত রকম দাবি আছে সব দাবি নিয়ে তারা রাস্তায় বসে যাচ্ছে, রাস্তা আটকে দিচ্ছে। এই প্রতিবন্ধকতাগুলোকে আমরা কিভাবে মোকাবেলা করব, আদৌ মোকাবেলা করতে পারবো কিনা, যদি মোকাবেলা করতে পারি কিভাবে করব, যদি মোকাবেলা করতে না পারি তাহলে আমাদের কি করণীয় হবে, আমরা সকলে মিলে এটা চিন্তা করছি। যে আমরা যদি আমাদের দায়িত্ব পালন করতে পারি তাহলেই আমাদের দায়িত্বে থাকাটা প্রাসঙ্গিক। যদি দায়িত্ব পালন করতে না পারি, আমাদের যার যার নিজস্ব অনেক কাজ আছে, তাহলে দায়িত্ব পালন করাটা আর প্রাসঙ্গিক থাকলো কিনা। শুধু নির্বাচন করার জন্য দায়িত্ব নেয়নি অন্তর্বর্তী সরকার। বিচার ও সংস্কার কার্যক্রমে সবার সহযোগিতা দরকার। তবে আগামী ডিসেম্বর থেকে 26 জুনের মধ্যে নির্বাচনের ঘোষিত তারিখের এদিক সেদিক হবে না বলে মন্তব্য উপদেষ্টা রিজওয়ানার। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, তার একদিনও এদিক সেদিক হওয়ার কোনো সুযোগ আমাদের পক্ষ থেকে নেই। কাজে এগুলো নিয়ে অন্য ধরনের কোনো কথা বলারও কোনো সুযোগ হওয়া উচিত ছিল না, কারণ বারবারই বলা হচ্ছে যে একটা সময়সীমা দিয়ে দেওয়া হয়েছে। এদিকে ভিন্ন এক অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, নানা কারণে সংস্কার নিয়ে বর্তমান সরকার চাপে রয়েছে, দেশের কথা কেউ ভাবে না বলেও মন্তব্য করেন তিনি। সবার ভালোর জন্য কাজ করছে এবং বাংলাদেশ হ্যাজ এ ভেরি গুড রেপুটেশন। এটা শেষ করি, আমি যত ডোনার এজেন্সির কাছে গিয়েছি প্রত্যেকে যে রিসিভ আওয়ার টি ভেরি গ্রেসিয়াসলি। দেশে আমাদের সব পৃথিবীর সবগুলো এমপ্যাথি, সহমর্মিতা বলে বলা জিনিসগুলো আস্তে আস্তে উঠে গেছে। প্রতিবন্ধকতা সত্ত্বেও সময় মেনেই সংস্কার কাজ শেষ করা সহ রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য করার পক্ষে মত দেন উপদেষ্টারা। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। জনগণকে গুজবে কান না দেওয়ার অনুরোধ করেছে সেনাবাহিনী। দুপুরে ভেরিফাইড ফেসবুক পেজে সচেতনতামূলক বিজ্ঞপ্তি দিয়ে লেখা এক পোস্টে এই আহ্বান জানায় সেনাবাহিনী।
সচেতনতামূলক বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি একটি স্বার্থান্বেষী মহল সশস্ত্র বাহিনীর লোগো ব্যবহার করে একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যার মাধ্যমে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির পাশাপাশি সশস্ত্র বাহিনী ও জনগণের মধ্যে বিভেদ তৈরির অপচেষ্টা চলছে। এতে আরও বলা হয়, গুজবে কান দেবেন না, বিভ্রান্ত হবেন না, সত্যতা যাচাই করুন, সচেতন থাকুন। এ পোস্টের সঙ্গে ভুয়া প্রেস বিজ্ঞপ্তিটির ছবিও জুড়ে দেওয়া হয়। পদত্যাগ না করে প্রধান উপদেষ্টাকে নির্বাচনের রোডম্যাপ এবং যথাসময়ে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চান এমন সংবাদে বিস্ময় প্রকাশ করে তিনি বলেন, কোনো উপদেষ্টার পদত্যাগ করতে অভ্যুত্থানের পর তাদের বসানো হয়নি। এদিকে নরসিংদীতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনের সকল শহীদ এবং আহতদের দায়িত্ব নেবে বিএনপি। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের গুঞ্জন যখন চাউর হয়েছে বিভিন্ন মাধ্যমে, তখন এ নিয়ে মন্তব্য করেছেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা। শুক্রবার দুপুরে প্রেস ক্লাবে অপরাজেয় বাংলাদেশের আয়োজনে জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দাও দেশবাসী শীর্ষক মুক্ত প্রতিবাদ সমাবেশে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক প্রধান উপদেষ্টাকে পদত্যাগ না করে নির্বাচনের রোডম্যাপ ও যথাসময়ে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন। এ সময় উপদেষ্টা আসিফ মাহমুদ, মাহফুজ আলম ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের পদত্যাগের দাবি জানান তিনি। প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চান এমন সংবাদে বিস্ময় প্রকাশ করে জয়নুল আবেদিন ফারুক বলেন, কোনো উপদেষ্টার পদত্যাগ করতে অভ্যুত্থানের পর তাদের বসানো হয়নি। কেন এখনো নির্বাচনের ম্যাপ দেওয়া হচ্ছে না? তাই আজকে কাদের পরামর্শে, সলা পরামর্শে, কাদের কান কথায় এখনো নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় নাই। তাই আমাদের দল বাধ্য হয়ে বলেছে, আপনাদের 3 জনের আগেই পদত্যাগ করতে হবে। এদিকে দুপুরে নরসিংদীর মেহেরপাড়ায় শহীদ আরমান মোল্লার পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি সেখানে বলেন, বিএনপি ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনের সকল শহীদ ও আহতদের দায়িত্ব নেবে রাষ্ট্র। বিএনপি যদি ক্ষমতায় আসে, প্রতিটি শহীদ এবং যারা আহত হয়েছেন প্রত্যেকটি দায়িত্ব তখন রাষ্ট্র দায়িত্ব পালন করবে। তাদের প্রত্যেকেরই চিকিৎসার খরচ এবং যে পরিবারে যারা শহীদ হয়েছেন সেই পরিবারের দায়িত্ব রাষ্ট্র বহন করবে। এদিন বগুড়ায় অনুষ্ঠিত হয়েছে তারুণ্যের ভবিষ্যৎ ভাবনার শীর্ষক সেমিনার। মমইন কনভেনশন সেন্টারে রাজশাহী ও রংপুর বিভাগের মেধাবী তরুণরা এতে অংশ নেন। এ সময় বিএনপি নেতা নজরুল ইসলাম খান বলেন, বিএনপি ক্ষমতায় এলে বন্ধ কলকারখানাগুলো খুলে দেওয়া হবে। অনুষ্ঠানে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি হাজ্জাদ সহ কেন্দ্রীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতারাও উপস্থিত ছিলেন। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সরে গেলে সমাধান নয়, বরং শূন্যতা তৈরি হবে। তাই আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আহ্বান জানিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। দুপুরে বিজয়নগরে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে রাষ্ট্রের সম্ভাব্য রাজনৈতিক সংকট ও জটিল পরিস্থিতি প্রসঙ্গে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। উনি যদি এখান থেকে সরে যান, আমাদের ঐক্যমতের ভিত্তিতে অন্য কেউ এই দায়িত্ব নিতে সাহস করবেন না, এবং যে পরিস্থিতিতে এটা হচ্ছে সেই পরিস্থিতিতে একটা শূন্যতা এবং একটা ভয় ভীতি অনেকের মধ্যে কাজ করবে, একটা অবিশ্বাস আমাদের মধ্যে কাজ করবে। সেজন্য আমরা আপনাদের মাধ্যমে আজকে স্পষ্ট করে বলতে চাই যে পদত্যাগ কোনো সমাধান নয়, বরং আলাপ আলোচনার মাধ্যমে সকল পক্ষ আপনারা একটা সমঝোতামূলক সমাধানে আসুন। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন ও সংস্কারের রোডম্যাপ দিলে জনগণের সন্দেহ কেটে যাবে, এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েব আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে দলটির প্রীতি সমাবেশে তিনি আরও বলেন, এই মুহূর্তে অধ্যাপক ইউনূসের নেতৃত্ব দেশের জন্য অপরিহার্য। আপনার কাছে আমরা 2টা রোডম্যাপ চাই। একটা বলেছিলাম, আপনি ওয়াদা করেছেন যে এই সময়ের ভিতরে, টাইম স্প্যানের ভিতরে নির্বাচনের তারিখ দিয়ে আপনি একটা রোডম্যাপ দিন। প্লাস যে সংস্কার উদ্যোগ আপনি নিয়েছেন, আমরাও তার সাথে অংশীজন আমরা কাজ করছি, সেই সংস্কারেরও একটি রোডম্যাপ আপনাকে ঘোষণা করা প্রয়োজন। যদি 2টি হয়
তাহলে অনিশ্চয়তা কেটে যাবে, মানুষের ভিতরে সন্দেহ কেটে যাবে, বাংলাদেশ আবার সঠিক রাস্তায় অগ্রসর হবে, একটি নির্বাচিত সরকার ক্ষমতায় গিয়ে একটি স্থিতিশীলতা সুস্থতা ফিরিয়ে আনবে। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ, ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। জুলাইয়ের গাদ্দারদের ছাত্র সমাজের কাছে পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি নির্দিষ্ট সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশ না করলে আবারও মাঠে নামার হুঁশিয়ারি দিয়েছে জুলাই ঐক্য চট্টগ্রামের নেতারা। জুমার নামাজের পর জুলাই ঐক্য বিনষ্টের ষড়যন্ত্র ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে এই হুঁশিয়ারি দেন তারা। নামাজ শেষে নগরীর আন্দরকিল্লার শাহী জামে মসজিদ প্রাঙ্গণে জড়ো হন জুলাই ঐক্য চট্টগ্রামের নেতাকর্মীরা। এরপর শুরু হয় মিছিল। নগরীর চেরাগি পাহাড় হয়ে মিছিলটি প্রেস ক্লাবে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। বক্তারা বলেন, যে ঐক্য নিয়ে জুলাই গণঅভ্যুত্থান হয়েছিল, সে ঐক্য ভাঙতে দেশি বিদেশি ষড়যন্ত্র হচ্ছে। জুলাই মাসের মধ্যে জাতীয় সনদ প্রকাশ করা হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। আর চলতি মাসের শেষ সপ্তাহের দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু হবে। এদিকে বিএনপির দাবি, সনদ তৈরি করে 1 মাসের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা সম্ভব। আরও জানাচ্ছেন সিফাত শাহরিয়ার। 3 মাস ধরে পর্যালোচনা শেষে ঐকমত্য কমিশনের প্রথম পর্যায়ের আলোচনা পর্ব শেষ হয়েছে ঠিকই, তবে গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে এখনও রয়ে গেছে দ্বিমত। প্রধানমন্ত্রীর ক্ষমতার কাঠামো কেমন হবে? নির্বাচন প্রক্রিয়া কি পুরনো ধারাই চলবে, নাকি হবে নতুন সংযোজন? আগে স্থানীয় না জাতীয় নির্বাচন? এমন সব প্রশ্নের মীমাংসা করাই হবে দ্বিতীয় পর্যায়ের উদ্দেশ্য। জাতীয় নাগরিক পার্টির চাওয়া আসনের অনুপাতে নয়, উচ্চকক্ষ যেন হয় ভোটের অনুপাতে। সে সাথে জুলাইয়ের মধ্যে জুলাই সনদ চায় দলটি। দলীয় এজেন্ডার বাইরে এসে ন্যাশনাল এজেন্ডাটাকে বুঝতে পারা, যে আমাদের এখানে 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হবে না, কিংবা আপার হাউসটা যে আনুপাতিক ভোটের হারে হবে, কিংবা সংবিধান সংশোধনী শুধুমাত্র সরকারি দল করতে পারবে না, হ্যাঁ, ব্রুট মেজরিটির জোরে। এই জিনিসগুলো জনগণ চায়। ঈদের পর থেকে এটা জুলাইয়ের প্রথম সপ্তাহের মধ্যে জুলাই সনদটা হয়ে যাওয়া উচিত বলে আমরা মনে করি। জামায়াতে ইসলামীর নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলছেন, ভিন্ন মতগুলোর ক্ষেত্রে সিদ্ধান্ত হতে পারে গণভোটের মাধ্যমে। যেগুলোতে আমরা একমত হয়ে গেছি সেটা তো হয়ে গেল, আর যেগুলোতে কিছুটা ডিফারেন্স আছে সব ডিফারেন্সগুলোকে একসাথ করে এটার উপরে একটা গণভোট করার জন্য, যেহেতু রাজনৈতিক দলগুলো সব বিষয়ে একমত হতে পারছে না, তাহলে জনগণ এটাকে সিদ্ধান্ত নিক। গণভোট তো হচ্ছে সকল মানুষের প্রপার্টি, সুতরাং সেই গণভোটে যদি অধিকাংশ লোক এটা গ্রহণ করে, তাহলে সেখানে কারণ কোনো দলেরই আপত্তি করার কোনো সুযোগ থাকবে না। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলছেন, জাতীয় সনদ করে 1 মাসের মধ্যে নির্বাচনের তারিখ দেওয়া সম্ভব। এখন কথা হচ্ছে ঐক্যমতের ভিত্তিতে সংস্কারের কথা বলা হচ্ছে, তো এগুলো পাবলিশ হচ্ছে না কেন? কোথায় আমরা ঐক্যমত হয়েছি এটা পাবলিক করলে সবাই জানলো কোথায় ঐক্যমত হয়েছে, কোথায় হয়নি। যেখানে ঐক্যমত হয়েছে ওই সংস্কারগুলো 1 মাসের মধ্যে সমাধান করা সম্ভব। সনদ সই করে নির্বাচনের ডেট 1 মাসের মধ্যে দেওয়া সম্ভব। অগাস্ট সেপ্টেম্বরে নির্বাচন হতে পারে। ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের দাবি, নির্দিষ্ট সময়ের আগেই শেষ হবে কাজ। জুলাই মাসেই প্রকাশ করা হবে জাতীয় সনদ। আমাদের লক্ষ্যটা সবসময় করা থেকে ছিল যে আমরা জুলাই মাসের মধ্যে যেন একটা সনদ তৈরি করতে পারি। সেই কারণেই আমরা যতটা দ্রুততার সঙ্গে সম্ভব কাজ করেছি। আপনারা লক্ষ্য করেছেন 2 মাস ধরে আমরা 33টি রাজনৈতিক দলের সাথে কথা বলেছি। 6 মাসের ঠিক মধ্যবর্তী অবস্থায় যতটুকু অগ্রগতি হওয়া দরকার ছিল বা যতটুকু অগ্রগতি আমরা আশা করেছিলাম, আমরা প্রায় কাছাকাছি এসেছি। সেদিক থেকে এখন পর্যন্ত আমরা আশা করি যে জুলাই মাসে সকল রাজনৈতিক দলের সহযোগিতা পাওয়া গেলে জুলাই মাসের মধ্যে আমরা একটা জাতীয় সনদ তৈরি করতে পারব। নানা আন্দোলনের ঢাকা যখন অবরুদ্ধ, তখন চলতি মাসের শেষ সপ্তাহে আবারও বসতে যাচ্ছে ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে। যদিও চলমান আন্দোলনের সাথে কমিশনের কোনো সম্পর্ক নেই, তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন জাতীয় সনদ যত দ্রুত হবে তত রাজনৈতিক জট খুলে যাবে এবং মসৃণ হবে নির্বাচনী রোডম্যাপের পথ। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা।
আইএমএফের সাথে লেনদেন সুখকর নয় বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি অলিম্পিয়াডে তিনি কথা বলেন। এ সময় সিপিডি নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, রাজনৈতিক দলগুলো ক্ষমতায় গিয়ে নিজের স্বার্থের জন্য নীতি নির্ধারণ করে থাকে, যে কারণে সমাজ পিছিয়ে যায়। আরও জানাচ্ছেন আতাউর নিয়ন। জুলাই আগস্ট বিপ্লবের 9 মাসে স্থিতিশীলতার পথে অর্থনীতি, রেমিটেন্স ও রিজার্ভের সাথে বেড়েছে রপ্তানি, বকেয়া পরিশোধে কমেছে দায়ের পরিমাণ। কিন্তু রাজনৈতিক অস্থিরতা হলে এই প্রচেষ্টা কতটা সফল হবে তা নিয়ে শঙ্কা রয়েছে অর্থনীতির সাথে সম্পৃক্ত অংশীজনদের মাঝে। পতিত আওয়ামী লীগ সরকারের আমলে অর্থনীতিকে নীতির বাইরে পরিচালনা করা হয়েছে। ব্যাংক লুটের সাথে দখল করা হয়েছে ব্যবসার বড় অংশ। ব্যাংকিং খাত স্বাধীন ছিল না, জোর করে ঋণ দেওয়া হতো বড়দের। দুর্নীতির কারণে দেশের অর্থনীতি নিয়ে দুশ্চিন্তায় ছিলেন ব্যাংকার ও ব্যবসায়ীরা। এমন অবস্থায় 5 আগস্ট হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিলে আশার সঞ্চার হয় অর্থনীতিতে। ব্যাংকিং খাতে অনেকটাই সুশাসন ফিরেছে বলে জানায় ব্যাংকাররা। শুক্রবার বাংলাদেশ অর্থনীতি অলিম্পিয়াড 2025-এর উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন আলোচকরা। তারা বলেন, দুর্বল ব্যাংকে নতুন প্রশাসক বসানোর উদ্যোগ ভালো, তবে রাজনৈতিক অনিশ্চয়তা এলে ঝুঁকির শঙ্কাও রয়েছে। তাই আগামীতে যারা ক্ষমতায় বসবে তাদের সংবেদনশীল হতে হবে। 10% রেটে আমরা ধার নিতে পারি সরকারের থেকে, এটা রিস্ক ফ্রি। আর রিস্কি লোন আজকে বাংলাদেশে এর বাদে যা কিছু আমরা যাকে লোন দেই সেটা রিস্কি। এ সময় সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন, রাজনৈতিক দলগুলো ক্ষমতায় গিয়ে নিজের স্বার্থের জন্য নীতি নির্ধারণ করে থাকে, যে কারণে সমাজ পিছিয়ে যায়। যারা রাজনৈতিক সাথে সংযুক্ত তারাই কিন্তু এই অর্থনীতির নীতি নির্ধারণের ক্ষেত্রে তাদের স্বার্থটাকে প্রাধান্য দেওয়া হয়েছে, এবং যেই কারণে কিন্তু দেখছি যে আমরা একদিকে প্রবৃদ্ধি, অন্যদিকে বৈষম্য। সুতরাং নীতি নির্ধারণী পর্যায়ে যতটা আমি সততার সাথে করব, সাধারণ মানুষের সাথে কথা বিবেচনা করে করব, সেটাই হচ্ছে প্রকৃতভাবে একটা সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। অপরদিকে আইএমএফ এর সাথে লেনদেন সুখকর নয়। তাদের চাপিয়ে দেওয়া কিছু নেওয়া হয়নি বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। সেই সাথে অনেকেই বলে, কর কমিয়ে দিন, বাড়িয়ে দিন, কিন্তু দেশের কথা কেউ ভাবে না। বাইরের থেকে আমরা দেখছেন তো আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংকের কত কিছু কথাবার্তা বলে ফেলে, সেটা যদি এখন সুখকর না, সেটা সাব অপটিমাল সলিউশন আমরা দিয়েছি, সেটা হয়তো পারি না, বা ওরা যেটা করতে দিল সেটা চাপিয়ে দিতে পারি না, আমরা একটা সলিউশন আসছি। পুনর্গঠন ও সুশাসনের স্থিতিশীলতা না থাকলে আগামীতে যে কোনো রাজনৈতিক সরকারকেই অর্থনৈতিক পতনের সম্মুখীন হতে হবে। তাই বর্তমান সংস্কারের ধারাকে অব্যাহত রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। বাইরে কিন্তু খুব ভালো পরিচালনা দেয় না। আতাউর নিয়ন, এখন, ঢাকা। সংবিধান সংশোধন সহ গুরুত্বপূর্ণ সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানিয়েছেন হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক। জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল ও শাপলা জুলাই সহ সব গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ করে হেফাজত ইসলাম। এ সময় ইসলাম নারীদের সর্বোচ্চ অধিকার দিয়েছে উল্লেখ করে মামুনুল হক বলেন, নারী সংস্কার কমিশনের প্রস্তাব বিতর্কিত, দ্রুত নারী সংস্কার কমিশন বাতিল করতে হবে। ফ্যাসিবাদের দোসররা দ্বন্দ্ব সংঘাত উস্কে দিয়ে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন হেফাজতের এই নেতা। ক্ষমতা নিয়ে বিভাজন না করে বিএনপি, জামায়াত ইসলামী, ছাত্র নেতা ও তৌহিদি জনতাকে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। রাজনৈতিক ব্যবস্থা এবং নির্বাচন ব্যবস্থা সহ গুরুত্বপূর্ণ প্রতিটি সংস্কারের রোডম্যাপ ঘোষণা করেন। কবে নাগাদ আপনারা এই সকল সংস্কারগুলো করবেন? এই সংস্কারগুলোর একটা রোডম্যাপ ঘোষণা করেন। রোডম্যাপের ভিত্তিতে যথা উপযুক্ত সময়ে, একটি যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন। চট্টগ্রামে জুলাই আন্দোলনের মাথায় গুলিবিদ্ধ মোহাম্মদ হাসান থাইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় মুখপাত্র উমামা ফাতেমা। বৃহস্পতিবার রাত 11টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। জুলাই আন্দোলনে মাথায় গুলিবিদ্ধ হওয়ার পর দীর্ঘদিন চট্টগ্রাম মেডিকেল ও সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন হাসান। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় থাইল্যান্ডে। সেখানে 10 এপ্রিল পর্যন্ত ছিলেন লাইফ সাপোর্টে। পরে অবস্থার অবনতি হয় 25 এপ্রিল তাকে আবারও লাইফ সাপোর্টে নেওয়া হয়। সবশেষ গতরাতে তার মৃত্যুর খবর নিশ্চিত করে পরিবার। এর আগে 5 আগস্ট চট্টগ্রামের টাইগার পাসে আন্দোলনের সময় মাথায় গুলিবিদ্ধ হন হাসান।
কর ফাঁকি দিয়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আনা হয় পাথর। ছোট ছোট দোকানে সেসব পাথর দিয়ে তৈরি আংটি বিক্রি হয় লক্ষাধিক টাকায়। জ্যোতিষীদের বিশেষত্বের বাণী আর ব্যবসায়ীদের নির্ধারিত দামে চলছে এসব আংটির বাজার। ইনস্টিটিউট অব অ্যাস্ট্রোলজির পরিচালক বলছেন, অনেক জায়গায় পাথরের কথা বলে ইমিটেশন দিয়ে ভয়াবহ প্রতারণা করা হয়। আরও জানাচ্ছেন জুবায়ের প্রধান। খান আকাশ আংটির খুঁজে আজিমপুর থেকে এসেছেন গুলিস্তানে। পাথরের আংটি পরার শখ তার বহুদিন থেকে। আমি পাথরের আংটি পরতে ভালোবাসি, বাট কোনো কাজের জন্য এরকমটা না। আমার পাথরের আংটি পরতে ভালো লাগে। দেশের পাথরের আংটির অন্যতম বড় বাজার গুলিস্তানের এই টুইন টাওয়ার মার্কেট এলাকা। এখানে নিচের টঙের দোকানেই হচ্ছে লক্ষ লক্ষ টাকার আংটির বিক্রি কিনে। অল বার্মিস রুবি বিক্রি করছি, যেটা এখন খুব রেয়ার, পাওয়া যায় না। তৎকালীন সময় আরও প্রায় আপনার 2000 আমি 13-14 দিকে বলতেছি, তখনকার সময় 22 লক্ষ টাকা বিক্রি করছি। আমাদের এখানে আপনার নীলা আছে, পোকরাজ আছে, গোমেদ, ক্যাটসাই, আখিক, রুবি, মুক্তা, ম্যাসোনাইট, এরকম প্রায় আপনার 30 থেকে 40 ভ্যারাইটির স্টোন আছে। কেউ কেউ 8 থেকে 10 লক্ষ টাকায়ও কিনে নিচ্ছেন পাথরের নানা রকম আংটি। কেউ ব্যবহার করছেন শারীরিক এবং মানসিক সমস্যা সমাধানের জন্য, কেউ বা সৌন্দর্য বৃদ্ধির কারণেই পড়ছেন এসব আংটি। 1 লক্ষ টাকা দামেরও নিয়ে পড়ছি বাস্তবে, এবং আমি এর কোনো ইফেক্ট আমি পাইনি। মানসিক একটা অস্থিরতা ছিল, এটা ইউজ করার পর থেকে এটা চলে গেছে। ফলপ্রসূ যদি নাই হতো তাহলে পৃথিবীর আপনার এত লোক স্টোনের প্রতি এত বেশি দুর্বল হইতো না। কর ফাঁকি দিয়েই বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসছে পাথর। বছরে ঠিক কী পরিমাণ আংটির বেচা বিক্রি হয় সে তথ্য নেই অ্যাস্ট্রোলজি নিয়ে গবেষণা করা কোনো সংগঠনের কাছে। পাথরের নামে ইমিটেশন বিক্রির ভয়াবহ প্রতারণার কথাও উঠে আসে বাংলাদেশ ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজির এই পরিচালকের কণ্ঠে। 7% থেকে এসে ইমিটেশন, কিন্তু ইমিটেশনের আড়ালে থাকে তাদের কাছে ন্যাচারাল স্টোন। বাংলাদেশি কম দাম বিক্রি হয়, ভারতে বিক্রি হয় উইথ ট্যাক্স, আর এখানে উইদাউট ট্যাক্স। যেটা অরিজিনাল জেম স্টোন সেটা কস্টলি, এবং এর একজাক্ট বাংলাদেশে কতগুলি পাথর বিক্রি হবে বছরে এর হিসাব কেউ পরিচালনা কেউ দিতে পারবে না। 100 টাকা থেকে লাখ টাকা, দেশ কিংবা দেশের বাইরে থেকে আসা এসব আংটির নেই কোনো মূল্য তালিকা। জ্যোতিষীদের প্রেসক্রিপশনে চলছে আংটির বাজার। জ্যোতিষীর বাণীর বৈজ্ঞানিক ভিত্তি বা কতটুকু? প্রভাব বিস্তার করতে পারে গ্রহ, নক্ষত্র, শরীর, মনোজগতের, এগুলি আমার সায়েন্টিফিক পরিচ্ছন্ন কোনো ব্যাখ্যা নেই, আমার জানা মতে নেই। তবে মানুষ যখন ফ্রাস্ট্রেটেড হয় তখন সে কোনো একটা জিনিসের উপরে নির্ভর করলে তার মনটাকে অন্যদিকে ডাইভার্ট হয়ে যেতে পারে। তার টেনশনের জায়গাটা, ও আচ্ছা তাহলে আমি এটা দিছি, হয়তো আমি ভালো হয়ে যাবে। তার মনোজগতের যে টেনশনের এই বিষয়টার উপরে একটা প্রভাব পড়ে। সত্যিই কি সমস্যা সমাধানে কাজে আসে পাথরের এসব আংটি? ইসলামিক স্কলাররা জানালেন, ভিত্তি নেই পাথরের বিশেষত্বের। সৌন্দর্য বৃদ্ধির কারণে পড়লেও মূল্য তালিকা নির্ধারণের দাবি তাদের। পাথরের কোনো প্রভাবে মানুষের শারীরিক সমস্যা দূর হবে, মানসিক সমস্যা দূর হবে, বা সে ভালো হয়ে যাবে, এ ধরনের কোনো ক্ষমতা পাথরের নাই। অবশ্যই এটা একটা নির্ধারিত দাম থাকা উচিত, তার বাজার মূল্যায়ন অনুযায়ী। জ্যোতিষীদের বিশেষত্বের বাণী আর ব্যবসায়ীদের স্বঘোষিত দামের উপর চলছে আংটির বেচা বিক্রি। পাথরের এসব আংটির নির্দিষ্ট মূল্য তালিকা নির্ধারণ করার দাবি জনমানুষের। জুবায়ের প্রধান, এখন, ঢাকা। বিজ্ঞান চর্চার মাধ্যমে বিশ্ব দরবারে বাংলাদেশকে তুলে ধরতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। একই সঙ্গে এদিন দেশে ফিরে প্রথমবারের মতো কোনো অনুষ্ঠানে যোগ দেন তিনি। শুক্রবার বিকেলে গুলশানে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণের অনুষ্ঠানে কথা বলেন তিনি। শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তি জ্ঞানের প্রশংসা করে ডাক্তার জুবাইদা রহমান আরও বলেন, বিজ্ঞানমনস্ক শিক্ষার্থীদের জন্য সহযোগিতা সবসময় অব্যাহত থাকবে। দেশে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন তিনি। এ সময় জিয়াউর রহমান ফাউন্ডেশনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। আমরা আশা করব যে তোমরা তোমাদের জীবনে প্রত্যেক ক্ষেত্রে তোমরা সার্থক হও এবং দেশের মুখ উজ্জ্বল করো বিশ্বের দরবারে। এবং বিজ্ঞানের প্রতি তোমাদের যেই মমত্ববোধ আমরা দেখতে পাচ্ছি, ভবিষ্যতে আমরা আশা করব তোমরা বিজ্ঞানের জগতে উদ্ভাবন করে পৃথিবীর সমগ্র মানুষের জন্য কিছু করে
করবে। রাজধানীর নিত্যপণ্যের বাজারে দামের ওঠানামা থাকলেও গেল এক সপ্তাহে কোনো পণ্যের দামই তেমন বাড়েনি। তবে কিছুটা বেড়েছে ডিমের দাম। ডিমের ডজন বিক্রি হচ্ছে 120 থেকে 130 টাকায়। কিছুটা কমেছে মুরগির দাম। উত্তাপ নেই কাঁচা বাজারেও। আরো জানাচ্ছেন জাহিদ হাসান। শুক্রবার কারওয়ান বাজার ঘুরে দেখা যায় মুরগির দাম কিছুটা কমেছে। মুরগির বাজারে ক্রেতা ও কমের কথা বলছে বিক্রেতারা। ব্রয়লার মুরগির কেজি 160 টাকা আর সোনালী মুরগি বিক্রি হচ্ছে 260 টাকা কেজিতে। কোরবানির পরে গেছে আর একদিকে গরম, অনেক মাল নষ্ট হইতেছে, এই কারণে বাজারটা একটু কম। মুরগির দাম এখন কম, ব্রয়লার 150-60 টাকা, সোনালী একটা আছে 220 টাকা, একটা আছে 250 টাকা কেজি। তবে গেল সপ্তাহের চেয়ে বেড়েছে ডিমের দাম। ডিমের দাম ডজনে বেড়েছে 10 টাকা থেকে 15 টাকা। গত সপ্তাহে ডিমের ডজন ছিল 120 টাকা, সেটা বেড়ে দাঁড়িয়েছে 130 টাকা থেকে 140 টাকা। ব্যবসায়ীরা বলছেন ডিমের উৎপাদন কমে যাওয়ায় দাম বাড়ছে। আপাতত বাড়তিও নাই কমতিও নাই, প্রায় বিগত 15 দিন ধরে একই রেটে আছে। লোকে তো বলতেছে আরো কমাইতে, কিন্তু আরোদের রেটটা তো আমরা বলতে পারি না। ওই রেটটা বাড়াইছে তো আমরা এখানে ডিম বাড়াইতেছি। আমার করে না, মোটামুটি 130 টাকার মধ্যে আছে, আজ 2 সপ্তাহ ধরে 130 টাকা বিক্রি করতেছে। আর সবজির বাজারে প্রভাব ফেলেছে কয়েকদিনের টানা বৃষ্টি। নষ্ট হচ্ছে সবজি, তবে দামে কোনো উত্তাপ নেই। আলু, পেঁয়াজ, মরিচের কেজি বিক্রি হচ্ছে 50 টাকা করে। পটল, ঢেঁড়স, কাঁচা কলার কেজি বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা করে। কাঁচা সবজির দাম নিয়ে স্বস্তিতে ক্রেতারা। জালিমুন 60 টাকা নিচে, 50 টাকা নিচে, এখন 20 টাকা হলে পাওয়া যায়। 20 টাকা নষ্ট হয়ে যাচ্ছে, আমদানি কমবো তখন দাম বাড়তে পারে। সবজির দাম পুরো এই পর্যন্ত সব কম, 20 টাকা কেজি, 30 টাকা কেজি মাল। 30, পটল 30, ভেন্ডি 30, ঝিঙ্গা 30, পেঁপে 50, জালি আছে 40, আম 30 টাকা কেজি, বেগুন 50 টাকা কেজি, শসা 40, বটবড়ি 40। মাছের দামও অপরিবর্তিত। মাছ ব্যবসায়ীরা বলছেন কোরবানির সামনে থাকায় বেশি করে মাছ কিনছে না কেউ, ক্রেতাদের আনাগোনাও কম। জাহিদ হাসান, এখন, ঢাকা। দেশের 1 নম্বর গ্যাস স্টোভ আরএফএল গ্যাস স্টোভ, যা বেশি তাপেও ফাটে না আর হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। দেশের বাইরের প্রসঙ্গ। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের পশ্চিমাঞ্চলে একটি স্বর্ণের খনিতে আটকা পড়েছেন প্রায় 300 শ্রমিক। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে বহুজাতিক খনিজ উত্তোলনকারী প্রতিষ্ঠান সিবানি স্টিল ওয়াটার পরিচালিত একটি স্বর্ণের খনিতে এই দুর্ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানায় খনির 3 কিলোমিটারেরও বেশি গভীরে ওই শ্রমিকরা আটকা পড়েন। আকরিক পরিবহনের জন্য ব্যবহৃত শ্যাফট ক্ষতিগ্রস্ত হওয়ায় খনি শ্রমিকরা আটকা পড়েছেন বলে জানা গেছে। আটকা পড়া সব খনি শ্রমিক নিরাপদে আছেন বলেও জানা গেছে। তাদেরকে উদ্ধারে তৎপরতা শুরুর কথা নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। অচিরেই কর্মীদের উদ্ধার করা সম্ভব বলেও জানিয়েছেন সিবানি স্টিল ওয়াটারের মুখপাত্র। উপত্যকায় ত্রাণ প্রবেশের অনুমতি দিলেও গাজায় বিরামহীন হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। বৃহস্পতিবারও রাতভর হামলায় প্রাণ গেছে অন্তত 85 ফিলিস্তিনির। অন্যদিকে তীব্র খাদ্য সংকটে মারা গেছে শিশুসহ আরও অন্তত 29 জন। এমন অবস্থায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেছেন, যুক্তরাজ্য, ফ্রান্স আর কানাডার নেতারা চান হামাসই গাজার শাসন ব্যবস্থায় থাকুক। আরও জানাচ্ছেন ঈশিতা ব্রহ্ম। 80 দিনের ব্লকেডের পর উপত্যকায় ত্রাণ প্রবেশ শুরু হলেও গৃহহীন অনেক ফিলিস্তিনির কাছে এখনও পৌঁছায়নি ত্রাণ। সহায়তা প্রবেশে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কয়েকদিন পেরিয়ে গেলেও উপত্যকায় তার সরবরাহে বেগ পেতে হচ্ছে জাতিসংঘকে। কারণ পুরো উপত্যকায় দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে। ক্ষুধার্ত অবস্থায় সেই খাবার খাওয়ার আগেই প্রাণ হারাতে হচ্ছে ফিলিস্তিনিদের। তীব্র খাদ্য সংকটে যে সংখ্যা পৌঁছাতে পারে কয়েক হাজারে। অপারেশন গিডিয়ন্স চ্যারিয়ট শুরুর পর থেকেই প্রতিদিন প্রাণ যাচ্ছে গড়ে শতাধিক ফিলিস্তিনির। طعام له اشياء احنا يعني لولا الله ثم التكيه علينا اللي بتجينا كل اسبوع كل يومين كل 3 ولا كان ما بنقدر، ما في طعام. نقوم يوميا بطبخ ما يقارب 500 وجبه لهذا المخيم، ولكن اعداد النازحين تتزايد وبسبب اخلاءات الجيش الاسرائيلي. Yesterday, about 90 loaded trucks left the Karim Shalom, crossing to multiple destinations inside Gaza. They carry nutrition supplies, flour, medicines, and other critical stocks that were allowed in.
এদিকে শুক্রবার সকালেও গাজায় যুদ্ধবিমান দিয়ে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। দেইর আল বালাহতে বোমা হামলা চালিয়েছে আইডিএফ। জাতিসংঘের সাম্প্রতিক প্রতিবেদন বলছে উপত্যকার ৮১%ই সামরিক এলাকা হিসেবে ঘোষণা করেছে ইসরায়েল। ঘরবাড়ি ছাড়তে বাধ্য করা হচ্ছে অসহায় ফিলিস্তিনিদের। অবরুদ্ধ পশ্চিম তীরেও বাড়িঘর গুড়িয়ে এলাকা দখলের পায়তারা করছে নেতানিয়াহু বাহিনী। এমন অবস্থায় হামাস নির্মূলের নামে গাজায় নির্বিচারে গণহত্যা চালিয়ে এবার খোদ নেতানিয়াহুই অভিযোগ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সহ অন্যান্য বিশ্ব নেতারা হামাসকেই গাজার শাসন ব্যবস্থায় দেখতে চায়। ব্রিটিশ, ফ্রেঞ্চ আর কানাডীয় নেতারা গণহত্যাকারীদের পক্ষ নিচ্ছে। বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলি দূতাবাস কর্মকর্তাদের হত্যার ঘটনায় নেতানিয়াহু দাবি করেছেন কিয়ার স্টারমার, ইমানুয়েল ম্যাক্রো আর মার্ক কার্নি চাইছেন ইসরায়েল সরে যাক, গাজার নেতৃত্বে আসুক হামাস। Evades the leaders of France, Britain, Canada, and others. They're now proposing to establish a Palestinian state and reward these murders with the ultimate prize. Well, for 18 years, we had a de facto Palestinian state. It's called Gaza. And what did we get? Peace? No. বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসির একটি জাদুঘরের বাইরে হত্যা করা হয় 2 ইসরায়েলি দূতাবাস কর্মীকে। 31 বছর বয়সী ইলিয়স রদ্রিগেজ নামের সেই ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলাও হয়েছে। যদিও তার স্বীকারোক্তি তিনি গাজার জন্য এই কাজ করেছেন, ফিলিস্তিনের জন্য এই কাজ করেছেন। নানা আতঙ্কে দেশের নিরাপত্তা বাড়াতেও তৎপর নেতানিয়াহু। এত সমালোচনার মধ্যেও অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান হিসেবে মেজর জেনারেল ডেভিড জিনিকে নিয়োগ দিয়েছেন নেতানিয়াহু। 51 বছর বয়সী জিনি হলোকাস্ট থেকে বেঁচে ফেরা একজন। গেল এপ্রিলে দায়িত্বে অব্যাহতি দেন শিন বেতের প্রধান রনেন বার। 15 জুন দায়িত্ব থেকে অব্যাহতি নেবেন তিনি। এই পরিস্থিতিতে শিন বেতের নতুন প্রধান নিয়োগের পাশাপাশি কাতারে যুদ্ধবিরতি আলোচনা ভেস্তে যাওয়ায় তেল আবিবেও ফুঁসে উঠছেন সাধারণ ইসরায়েলিরা। এদিকে কেবল গাজায় সীমাবদ্ধ নেই ইসরায়েল, থেমে থেমে হামলা চালাচ্ছে ইয়েমেন আর লেবাননেও। পাল্টা হামলা হচ্ছে ইয়েমেন থেকেও। চলতি সপ্তাহে ইয়েমেনের 2টি বন্দরে হামলা করেছে আইডিএফ। জবাবে তেল আবিবে মিসাইল ছোড়া হয়েছে ইয়েমেন থেকে। মিসাইলটি ভূপাতিত করতে সক্ষম হলেও ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে বেজে ওঠে সাইরেন। দায় স্বীকার না করলেও ইসরায়েলে অনবরত মিসাইল ছুড়ছে হুথি বিদ্রোহীরা। অন্যদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। দক্ষিণের নাবাতিয়ে জেলার একটি শহরে হামলা চালিয়ে ভবন গুঁড়িয়ে দেওয়া হয়। চলতি মাসের শুরুতে এই জেলায় 14 বার হামলা চালিয়েছে আইডিএফ। অথচ গেল বছরের নভেম্বর থেকে লেবাননের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি চলছে। ইসরায়েলের বেপরোয়া আচরণের কারণে চতুর্মুখী এই সংঘাত থামাতে বারবারই ব্যর্থ হচ্ছেন ট্রাম্প। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। তন্ময়, কয়েকদিন ধরেই দেশে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, তবে উল্টো চিত্র ভারতে। সেখানে ভারী বৃষ্টি হচ্ছে। বিশেষ করে গেল বুধবার রাত থেকে উত্তরপ্রদেশে বজ্রসহ ঝড় বৃষ্টিতে প্রায় 56 জনের প্রাণহানি হয়েছে এবং বলা হচ্ছে আরব সাগরে নিম্নচাপের কারণে এই ঝড় বৃষ্টি হচ্ছে। এ কারণে উপকূলীয় যেসব রাজ্য রয়েছে সেখানে জারি করা হয়েছে অতি বৃষ্টির সতর্কতা এবং যা চলতে পারে পুরোটা সপ্তাহ জুড়ে। এবং একই সঙ্গে বন্যা এবং ভূমিধসের কারণে চীনের গুইজো প্রদেশ এবং একই সঙ্গে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে 4 জন করে প্রাণ হারিয়েছেন। নাফিয়ারমান মননের প্রতিবেদনে দেখব বিস্তারিত। বৈরী আবহাওয়ার প্রকোপ থেকে মুক্তি মিলছে না ভারতবাসীর। দিল্লির পর এবার বিপর্যয়ের কবলে উত্তরপ্রদেশ। বুধবার রাত থেকে ভারী বৃষ্টি, তীব্র ঝড় ও বজ্রপাতে রাজ্যটিতে প্রাণ হারিয়েছেন অর্ধশতাধিক মানুষ। শিলাবৃষ্টি ও বজ্রঝড়ের শিকার রাজ্যের 18টি জেলা। সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে কাশগঞ্জ ও ফতেহপুর জেলায়। গোরাখপুরে একদিনে রেকর্ড করা হয়েছে সর্বোচ্চ 73 মিলিমিটার বৃষ্টিপাত। আবহাওয়া দপ্তরের তথ্য বলছে, পাঞ্জাবের ওপর দিয়ে বয়ে যাওয়া শক্তিশালী ঘূর্ণিবায়ুর গতিবেগ ঘণ্টায় 60 থেকে 100 কিলোমিটার। এর প্রভাবেই উত্তরপ্রদেশে চলছে আবহাওয়া বিপর্যয়। আগামী বৃহস্পতিবার পর্যন্ত পরিস্থিতি অপরিবর্তিত থাকার পূর্বাভাস দেয়া হয়েছে। নিহতদের পরিবারকে 24 ঘণ্টার মধ্যে ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আরব সাগরে নিম্নচাপের প্রভাবে কর্ণাটক, কেরালা, গোয়া ও গুজরাটে চলছে ভারী বৃষ্টি। দিল্লির বেশ কয়েকটি এলাকায় জারি করা হয়েছে অরেঞ্জ অ্যালার্ট। রেড অ্যালার্টের আওতায় রয়েছে মুম্বাই। শুক্রবার থেকে তীব্র বৃষ্টির আভাস রয়েছে আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম ও পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ সীমান্তবর্তী সব রাজ্যে। अभी एक लो प्रेशर बना है ऑफ साउथ कोंकण गोवा कोस्ट। IMD का अनुमान है, हमारा अनुमान है कि ये इसकी तीव्रता बढ़ेगी। इट विल
टर्न इनटू अ डिप्रेशन और इसकी जो ट्रैक है वो नॉर्थवर्ड्स होगा पैरेलल टू कोंकण कोस्ट एज ऑफ नाउ। तो इसके चलते हमने भारी वर्षा की चेतावनी दी है। এদিকে অস্ট্রেলিয়ার দক্ষিণ পূর্ব উপকূলে বন্যায় প্রাণহানি বাড়ছেই। এখনো পুরো দেশের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন প্রায় 50,000 মানুষ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত নিউ সাউথ ওয়েলস। কয়েক হাজার স্থাপনা এখনো বিদ্যুৎহীন। বন্ধ রয়েছে শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান। ওয়ারাগাম্বা বাঁধের ধারণ ক্ষমতার 96% পৌঁছেছে পানি। যে কোনো সময় ধসে পড়তে পারে বাঁধ। সিডনির 80% পানি সরবরাহ এই বাঁধের ওপর নির্ভরশীল। এবারের বন্যাকে ইতিহাসের অন্যতম বিরল ঘটনা বলছে দেশটির পুলিশ। All in very tragic circumstances. I suppose from our point of view, we're just encouraging people, please do not enter these floodwaters. It is a really dangerous once in a lifetime event, and there's been some tragedy surrounding this death. চীনের গুইঝো প্রদেশে বন্যা ও ভূমিধসে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। প্রদেশটিতে জারি করা হয়েছে তৃতীয় সর্বোচ্চ সতর্কতা। বন্যার্তদের উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। শম্পা, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে যশোরের শামসুল হুদা ফুটবল একাডেমিতে 570 জন শিশু ফুটবলারদের নিয়ে আজ দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে প্রীতি ফুটবল ম্যাচ। সেখানে উপস্থিত ছিলেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত। একই আয়োজনে উপস্থিত ছিলেন বাফুফের সভাপতি তাবিথ আওয়াল। তিনি এই আয়োজন নিয়ে বলেছেন যে এমন উদ্যোগ মূলত বাংলাদেশের যে ফুটবল ফেডারেশনের ভিত রয়েছে সেটিকে আরো শক্ত করবে। এ নিয়ে আমাদের হাতে একটি প্রতিবেদন রয়েছে, সেটি দেখে আসবো। 5 শতাধিক খুদে ফুটবলারের পদচারণায় মুখর যশোরের শামসুল হুদা ফুটবল একাডেমি। উপলক্ষ তৃণমূলের ফুটবল দিবস পালন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এই আয়োজন উদ্বোধন করেন ফুটবলের দেশ আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সিসা। এমন আয়োজনে অংশ নিতে পেরে খুশি খুদে ফুটবলাররা। প্রত্যাশা করেন কোনো একদিন গায়ে জড়াবেন বাংলাদেশের জার্সি। আমরা এখানে আসছি যাতে ভবিষ্যতে আমরা ন্যাশনাল পর্যায়ে খেলতে পারি। বাংলাদেশে এরকম একটা একাডেমি আছে, এটা একটা গর্বের বিষয়। আসলে আমি বলবো যে শামসুল হুদা ফুটবল একাডেমির ছাত্ররাও পারে। আমাদেরও ইচ্ছা যেন আমরা লাতিন আমেরিকা, ইউরোপ আমেরিকা, অন্যান্য দেশে যেন আমরা পার্টিসিপেট করতে পারি। বাফুফের সভাপতি বললেন, এই ধরনের আয়োজনে ফুটবলের পাইপলাইন আরও শক্ত করবে। তার আশা, দেশের ফুটবলের উন্নয়নে সহযোগিতা করবে আর্জেন্টিনা। বিকেএসপির বাইরে এরকম একটা একাডেমি আমরা দেখতে পাচ্ছি। তার সাথে ওনার সাথে আমাদের জনাব নাসির জাহিদি সাহেবের সাথে ওনার যে এক্সিকিউটিভ কমিটি মেম্বাররা আছেন, আমরা যারা বাফুফে কর্তৃপক্ষরা আছি, আমরা সবাই নিরসভাবে কাজ করতেছি যে বাংলাদেশের ফুটবলটাকে যেন এবং গ্রাসরুটস লেভেল থেকে এই উপর পর্যায়ে আমরা নিয়ে আসতে পারি। প্রত্যন্ত অঞ্চলের একটি একাডেমি থেকে 8 থেকে 14 বছর বয়সী খুদে ফুটবলারদের খেলা দেখে মুগ্ধতা প্রকাশ করেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত। When we are 2-3 years old, boys or girls, we receive our football and we start playing because you don't need a specific place to play. You just play and enjoy. And then if the country supports you, giving you facilities, training, etc., everybody can learn, grow as a good player. তৃণমূল পর্যায়ে খেলোয়াড় তৈরির উদ্দেশ্যে আয়োজন বলে জানান ফুটবল একাডেমির চেয়ারম্যান ও বাফুফে সহসভাপতি। সারা বাংলাদেশে যদি আমরা আস্তে আস্তে প্রাইভেট সেক্টর এই ধরনের একাডেমি নিয়ে এগিয়ে আসি, তাহলে সারা দেশের ফুটবল উপকৃত হবে। এবং অলরেডি ফেডারেশন থেকে আমরা 222টা আমরা তালিকাভুক্ত করেছি একাডেমি সারা দেশের। এর ভেতরে 17টা আছে ডাবল স্টার পাওয়া। আমাদের ফেডারেশনের পক্ষ থেকে আমরা সমস্ত একাডেমিকে সভাপতি মহোদয় বললেন যে ফেডারেশনের পক্ষ থেকে যতদূর সম্ভব আমরা তাদেরকে পৃষ্ঠপোষকতা প্রদান করব। গ্রাসরুটস ফুটবল ডে উদযাপন উপলক্ষে শামসুল হুদা একাডেমির 10টি মাঠে খুলনা বিভাগের বিভিন্ন জেলার 15টি ফুটবল প্রশিক্ষণ কেন্দ্রের 570 জন খুদে ফুটবলাররা খেলায় অংশ নেন। এর মধ্যে 16 জন ছিল বিশেষায়িত শিশু। এখন যশোর। এরই মধ্য দিয়ে চলে এলাম শান্তবাজারের একেবারে শেষ প্রান্তে। তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। ঘোষিত সময় নির্বাচন এদিক সেদিক হবে না, জানালেন উপদেষ্টা রিজওয়ানা। সংস্কার নিয়ে চ্যালেঞ্জে সরকার। এই যে প্রতিবন্ধকতাগুলো হচ্ছে আমাদের এই বড় দাগের 3টা দায়িত্ব পালন করার জন্য, এই প্রতিবন্ধকতাগুলোকে আমরা কিভাবে মোকাবেলা করব, আদৌ মোকাবেলা করতে পারবো কিনা।
প্রধান উপদেষ্টার পদত্যাগ নয়, দ্রুত নির্বাচনী রোডম্যাপ চায় বিএনপি। অস্থিরতা তৈরি করবে এমন পদক্ষেপ কাম্য নয়। কাদের কান কোথায়? এখনো নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় নাই। জুলাই মাসের মধ্যে জাতীয় সনদ প্রকাশ জানালেন আলী রিয়াজ। চলতি মাসের শেষ সপ্তাহে দ্বিতীয় ধাপের আলোচনা। ছুটির দিনে সবজিতে স্বস্তি মিললেও চড়া মাছের বাজার, মুরগির দর কমলেও ডিমে বাড়তি পড়তি চালের বাজার। এবং গাজায় ত্রাণ ঢুকলেও তীব্র খাদ্য সংকটে শিশু সহ 29 জনের মৃত্যু। ক্ষুধাকে হাতিয়ার বানিয়ে নির্বিচারে হামলা ইসরায়েলের। এর সাথে শেষ করছি শান্ত বাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon আর ইউটিউবে দেখুন youtube.com/ekhon tv।